আকাশবাণী কলকাতায় স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যের সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধাননগরের স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুম ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এরপর তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, দালাল চক্র রুখতে কলকাতায় পরে ৩০ জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও নজরদারি শুরু হবে। রোগীদের জন্য খাবারের বরাদ্দ ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। আরো কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আরো ভালো হাই স্কিল ডক্টর বাবুদেরকে দিতে হবে। এসএসকেএম ইতিমধ্যে ১০০ বেড বাড়ানো হয়েছে। আমরা যদি আরো ২০০-২৫০ সিট বাড়াতে পারি, ৩৫০ ছিল, আমরা আসার পরে ১০০ বাড়িয়েছি। ২৫০ সিট পুজোর আগেই আরো বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। আইসিইউতে মাত্র ১১২ করে আছে, এটাও অন্তত ২০০ হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতিতে আজ নবান্ন বৈঠকে বসছে মন্ত্রীগোষ্ঠী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরে সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের প্রথম পর্বে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সব আসন পূর্ণ হয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম রাউন্ডে ৩৬,৪৩১ জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন। গত বছরের তুলনায় যা ৩৪% বেশি। গত বছরের তুলনায় ছাত্রীদের ভর্তির হার বেড়েছে প্রায় ৪২%। অন্যদিকে ছাত্রদের ভর্তির হার বেড়েছে প্রায় ৩২%। মোট ৩টি রাউন্ডে কাউন্সেলিং পর্ব জুলাইয়ের মধ্যে শেষ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষার জন্য এই রাজ্যকেই বেছে নিচ্ছেন। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ে সব আসন পূর্ণ হয়ে যাওয়া তার ইঙ্গিত বলে তিনি জানিয়েছেন। শ্রী অধিকারী বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ ও শ্রেষ্ঠত্বের জন্য সক্রিয় পদক্ষেপ রাজ্য সরকার করেছে বলে তিনি জানান। রাজ্যপাল আর.এন. রবি আজ একদিনের উত্তরবঙ্গ সফরে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যার বিষয়ে শোনেন তিনি। পড়ুয়াদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় স্তরে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছেন রাজ্যপাল। পরে উত্তরকন্যায় একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় রাজ্য পুলিশের সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার রাত ১:৩০ নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে অপরাধস্থলে আধিকারিকরা পৌঁছলে সে এক পুলিশকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে। রাতভর অভিযান চালিয়ে বাকিদের পাকড়াও করা হয়। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩০। উত্তর ২৪ পরগনার দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় ফের তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এই খুনের ঘটনায় ইতিমধ্যে এসআইটি গঠন করেছে বিধাননগর পুলিশ। নিউটাউনে যে বাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেখানে পুলিশের একটি দল যায়। দলে ছিলেন বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরেন্সিক দল। তারা ওই বাড়ি থেকে নতুন করে নমুনা সংগ্রহ করেছেন। গত ২৮ অক্টোবর দত্তাবাদে ওই বাড়িতেই জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের নেতৃত্বে স্বপন কামিল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ। আঘাতের কারণে মৃত্যু হয় ওই ব্যক্তির। তৃণমূল কংগ্রেসের ৩টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের ২ জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর।
অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে, ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 3 দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সে দেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন। हमारे मैरीटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500 गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত, ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে। We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership. 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য। তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হলো। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ ও পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল বলে মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে সে দেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তারা ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজি লতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লতিফকে গত 2রা জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনেরও বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হীরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গতকাল সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8 পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30টায় বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো।